কারিয়র ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর আয়ন ম্যাটন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 8-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলিউশন করবো। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। বলেছে 1 পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিমাংশে বৃষ্টিপাত হয়। অপশান এ শীতকালে, অপশান বি বসন্তকালে, অপশান সি শরৎকালে, অপশান ডি বর্ষাকালে। সঠিকটা হবে অপশান এ শীতকালে। তারপর 2 বলেছে বর্জ্যমেঘ বলা হয় অপশান এ কিউমুলাস, অপশান বি স্ট্যাটাস, অপশান সি কিউমুলোনিম্বাস, অপশান ডি নিম্ন স্ট্যাটাস মেঘকে। সঠিকটা হবে অপশান সি কিউমুলোনিম্বাস মেঘকে। তারপর 1-3 সীমান্তের সৃষ্টি হয়। অপশান এ শৈলোৎক্ষেপ, অপশান বি পরিচলন, অপশান সি ক্রান্তীয় ঘূর্ণবাদজনিত, অপশান ডি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাতে। সঠিকটা হবে অপশান ডি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাতে। তারপর 1-4 বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। অপশান এ টেমস নদীর, অপশান বি টেনেসি নদীর, অপশান সি আমাজন নদীর, অপশান ডি দামোদর নদীর ওপর। সঠিকটা হবে অপশান সি আমাজন নদীর ওপর। তারপরে হচ্ছে 1-5 দক্ষিণ আমেরিকা ডোবা অঞ্চল। অপশান এ মাংস, অপশান বি ময়দা, অপশান সি দুগ্ধ, অপশান ডি বেকারি শিল্পের জন্য বিখ্যাত। তবে অপশান সি দুগ্ধ। তারপরে এক কথায় উত্তর দেওয়া। 1 বলেছি ইরি ও অন্টারিও হ্রদের মাঝে অবস্থিত জলপ্রপাতটির নাম কি? উত্তরটা হচ্ছে নায়াগ্রা। তারপরে 2 বলেছে পৃথিবীর উচ্চতম হ্রদটির নাম কি? উত্তরটা হচ্ছে টিটিকাকা। তারপরে হচ্ছে 2-3 বলেছে কোন কোন নদীর মিলিত প্রবাহ লা প্লাটা। প্যারাগুয়ে, উরুগুয়ে এই 3টি নদীর মিলিত প্রবাহকে একসাথে লা প্লাটা বলা হয়। 2-4 বায়ুর চাপ বলয়গুলি অবস্থানের পরিবর্তনের প্রধান কারণ কি? বায়ুর উষ্ণতা ও বিভিন্ন অক্ষাংশে সূর্যরশ্মির পতন কোণ। তারপরে হচ্ছে 2-5 ভোরবেলা প্রবাহিত সাময়িক বায়ুটির নাম কি? উত্তরটা হচ্ছে স্থলবায়ু। তারপরে বলেছে 3 শূন্যস্থান পূরণের 1-টা হাডসন উপসাগরকে বেষ্টন করে ড্যাশ অঞ্চলটি অবস্থিত। উত্তরটা হচ্ছে কানাডিয়ান শিল্ড। 3-2 বলেছে সমুদ্রের কাছাকাছি অবস্থিত স্থানের জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়। উত্তরটা হচ্ছে সমভাবাপন্ন। তারপরে 3-3 বলেছে ড্যাশের কারণে স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত বায়ুর গতিবেগ হ্রাস পায়। উত্তরটা হচ্ছে ঘর্ষণজনিত বাধার কারণে। তারপরে 3-4 বলেছে আমেরিকা যুক্তরাষ্ট্রে সর্বাধিক গম উৎপন্ন হয় ড্যাশ রাজ্য। উত্তরটা হচ্ছে ডাকোটা। তারপরে হচ্ছে 3-5 বলেছে পৃথিবীর বৃহত্তম সাধুজলের হ্রদের নাম ড্যাশ। উত্তরটা হচ্ছে সুপিরিয়র। তারপরে সত্য মিথ্যার 4-1 বলেছে পৃথিবীর দীর্ঘতম পর্বত হলো হিমালয়, এটা মিথ্যা। তারপর 2 বলেছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো ভিক্টোরিয়া, এটা মিথ্যা। 3 বলেছে দক্ষিণ আমেরিকা ওরিনোকো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, এটা মিথ্যা। তারপর 4 বলেছে শিল্ড অঞ্চলসমূহ খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, এটা মিথ্যা। তারপরে 5 বলেছে পশ্চিমা বায়ুর গতিপথে ITCZ এর সৃষ্টি হয়েছে, এটাও মিথ্যা। 4 বলেছে ড্রামস কাকে বলে? শান্ত অবস্থায় বিরাজ করার জন্য নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস বলে। অবস্থান 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থিত। নামকরণ ডোলড্রামস নাবিকদের পারিভাষিক শব্দ। এর ইংরেজি অর্থ ডিপ্রেসড অর্থাৎ অবদমিত। প্রাচীনকালে এই অঞ্চলের ওপর দিয়ে পালতোলা জাহাজ চালানোর সময় প্রায় জাহাজগুলি থেমে যেত, তাই নাবিকেরা এই অঞ্চলের নামকরণ করে ডোলড্রাম। উৎপত্তি নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এখানে উষ্ণতা খুব বেশি। এই বায়ু সহজেই উষ্ণ ও হালকায় ওপরে উঠে যায়। এ কারণে এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত দেখা যায়, কিন্তু ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহিত হতে দেখা যায় না, ফলে বায়ু চলাচল বোঝা যায় না। চারিদিকে শান্ত অবস্থা বিরাজ করে, এই জন্য এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম। 5-2 পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? গঙ্গা পার্বত্য উপত্যকায় রাতের বেলা পর্বতের ঢাল বরাবর ওপর থেকে নিচের দিকে বায়ু প্রবাহকে ক্যাটাবেটিক বায়ু বলে। উৎপত্তি রাতের বেলা পার্বত্য উপত্যকার উপরিভাগ নিচের অংশের তুলনায় দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে, ফলে সেখানকার বায়ু শীতল ও ভারী হয়ে যায়। পর্বতের ঢাল বেয়ে এই শীতল ও ভারী বায়ু নিচের দিকে নামতে থাকে। এই বায়ু ক্যাটাবেটিক বায়ু নামে পরিচিত। বৈশিষ্ট্য: এটি শীতল ও শুষ্ক বায়ুর প্রভাব। গ্রিক শব্দ কাটা এর অর্থ নিচের দিকে, অর্থাৎ ক্যাটাবেটিক বায়ু নিম্নমুখী বায়ু। এই বায়ু রাতের বেলা প্রবাহিত হয়, পর্বতের গা বেয়ে নিচের দিকে নামে বলে একে পার্বত্য বায়ুও বলা হয়। ভোরবেলা এই বায়ুর গতিবেগ সর্বাধিক হয়। প্রভাব: এই বায়ুর প্রভাবে পার্বত্য উপত্যকায় বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হয়। এই শীতল বায়ুর প্রভাবে উপত্যকার নিম্ন অংশে শীতের তীব্রতা অত্যধিক বৃদ্ধি পায়। উপত্যকার নিম্ন অংশে ঘন কুয়াশার সৃষ্টি হয়। 5-3 শিল্ড অঞ্চল বলতে কী বোঝো?
কথাটির আবিধানিক অর্থ হলো ঢাল বা বর্ম। ভূপৃষ্ঠের এমন কিছু সুপ্রাচীন মালভূমি অঞ্চল আছে যেগুলির ঢাল বা বর্মের মতো অত্যন্ত কঠিন এবং মজবুত। এগুলি হলো সিল্ট অঞ্চল। বৈশিষ্ট্য 1, এগুলি ভূপৃষ্ঠের খুব স্থায়ী বা সুচির অংশ। 2, সিল্ট অঞ্চল হলো শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ডসমূহ। 3, ভূপৃষ্ঠে এই ধরনের সিল্ট অঞ্চল আছে 11টি, যার মধ্যে কানাডার সিল্ট অঞ্চলটি বৃহত্তম। 6.1, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। স্থান নিরক্ষরেখার 0 ডিগ্রি উভয় পাশে 5 ডিগ্রি উত্তর ও 5 ডিগ্রি দক্ষিণাক্ষরেখার মধ্যে এই চাপবলয়টি অবস্থিত। নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ: সূর্যরশ্মির পতন কোণ। নিরক্ষীয় সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ায় বায়ু উষ্ণ হালকা উপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে গিয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। স্থলভাগ ও জলভাগের বন্টন: এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, ফলে বায়ু হালকা হয় এবং বায়ুর চাপও কম থাকে। পৃথিবীর আবর্তন গতি: নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতিবেগ সর্বাধিক হয়। উষ্ণ ও হালকা ঊর্ধ্বমুখী বায়ু দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। 6.2, পর্বতের অবস্থান কিভাবে জলবায়ুর ওপর প্রভাব বিস্তার করে তা উদাহরণ সহ লেখো। গোলার্ধের স্থলভাগ বেশি থাকায় পাহাড় পর্বত ঘরবাড়ি গাছপালায় বাধা পেয়ে আয়ন বায়ুর গতিবেগ কমে যায়। ঘন্টায় প্রায় 16 কিমি বেগে এই বায়ু প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধের স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকায় ঘর্ষণ বলের প্রভাব, তাই এই গোলার্ধে বায়ু ঘন্টায় প্রায় 22 থেকে 30 কিমি বেগে প্রবাহিত হয়। 3, সিলভা অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। শব্দটি ল্যাটিন শব্দ সিলভা থেকে এসেছে, যার অর্থ অরণ্য। অবস্থান: নিরক্ষরেখার উভয় পাশে ব্রাজিলের আমাজন অববাহিকা 60%, পেরু 13%, কলম্বিয়া 10% এবং গিয়ানা, ভেনেজুয়েলা, সুরিনাম, বলিভিয়া, ফ্রেঞ্চ গিয়ানা প্রভৃতি দেশের উপকূলীয় সমভূমিতে সৃষ্ট নিরক্ষীয় চিরসবুজ অরণ্যকে সেলভা বলা হয়। বৈশিষ্ট্য: সারা বছর ধরে প্রচুর উষ্ণতা ও বৃষ্টি পায় বলে এই বনভূমির গাছগুলি চিরসবুজ থাকে, তাই এই বনভূমিকে চিরহরিৎ বৃক্ষের বনভূমি বলা হয়। প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছগুলির দৈর্ঘ্য খুব বেশি হয়, এক একটি প্রায় 40 থেকে 50 মিটার বা তারও বেশি দীর্ঘ হয়। গাছের পাতাগুলি খুব চওড়া হয় ও গাছগুলি ঘন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় সূর্যের আলো বনভূমির অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। এই জন্য সেলভা অরণ্যকে চিরগোধূলির অঞ্চল বলা হয়। বনভূমির তলদেশ অন্ধকারাচ্ছন্ন, স্যাঁতস্যাঁতে আর্দ্র এবং বিভিন্ন ঝোপঝাড় ও লতাপাতায় পরিপূর্ণ। বিভিন্ন প্রকার বৃক্ষের পাশাপাশি অবস্থানের ফলে এই বনভূমি কাঠ সংগ্রহে দেখা দেয়। সেলভা অরণ্যভূমি পৃথিবীর 20% অক্সিজেন সরবরাহ করে, এজন্য একে পৃথিবীর ফুসফুস বলে। প্রায় 2.5 লক্ষ পতঙ্গ ও 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি এখানে আছে। পৃথিবীর মোট জীবন্ত প্রজাতির মধ্যে 10% এই সেলভা বনভূমিতে অবস্থান করছে। উদ্ভিদসমূহ: এই অরণ্যের উল্লেখযোগ্য বৃক্ষগুলি হল মেহগনি, আপ্লুস, ব্রাজিল নাট, রাবার, রোজউড, টাগুয়া নাট প্রভৃতি। অরণ্যের তলদেশ লতা, গুল্ম, আগাছা ইত্যাদিতে পূর্ণ থাকে, তবে অস্বাস্থ্যকর পরিবেশ, বিষাক্ত কীটপতঙ্গ ও পোকামাকড় এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য এই বনভূমির কাঠ তেমন ব্যবহার করা যায় না। 6.4, তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। জলবায়ু অবস্থান: উত্তর আমেরিকার সমগ্র উত্তরাংশে, গ্রিনল্যান্ড এবং পশ্চিমে আলাস্কা থেকে ল্যাব্রাডর পর্যন্ত এই জলবায়ু লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য: তুন্দ্রা জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য প্রচণ্ড শুষ্ক ও হিমশীতল, দীর্ঘস্থায়ী শীতকাল 8 থেকে 9 মাস, অন্যদিকে গ্রীষ্মকাল স্বল্পস্থায়ী 2 থেকে 3 মাস। উষ্ণতা: শীতকালীন গড় উষ্ণতা -35 ডিগ্রি সেলসিয়াস থেকে -45 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত ও তুষারপাত: তুন্দ্রা অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 25 থেকে 30 সেমি। কেবলমাত্র গ্রীষ্মকালে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের কারণে সামান্য বৃষ্টিপাত হয়। শীতকালে তুষারপাত এবং তুষারঝড় হয়। হাতের এক চিত্র সহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। যাবতীয় বৃষ্টিপাত নিম্নলিখিত 3টি প্রধান ভাগে বিভক্ত, যেমন বৃষ্টিপাত, পরিচরণ বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণ বৃষ্টিপাত। পরিচরণ বৃষ্টিপাত সংজ্ঞা: ভূপৃষ্ঠের অধিক উষ্ণতার ফলে পরিচরণ পদ্ধতিতে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু ঊর্ধ্বে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচরণ বৃষ্টিপাত বলে। সৃষ্টির পরিবেশ: লম্ব সূর্যরশ্মি, প্রচণ্ড উত্তাপ, জলভাগ বা ভূভাগ, বাতাসে অধিক জলীয় বাষ্পের যোগান হলো পরিচরণ বৃষ্টিপাত হওয়ার আদর্শ পরিবেশ। পদ্ধতি: ভূপৃষ্ঠের যে সমস্ত অঞ্চলে জলভাগ বিস্তার বেশি এবং সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পড়ে, সেখানে জলভাগ থেকে প্রচুর জলীয় বাষ্প বায়ুতে মেশে। এই জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ হালকা বায়ু উপরে উঠে যায়। উপরে শীতল বায়ুর সংস্পর্শে এসে এই বায়ুস্থিত জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলকণায় পরিণত হয় এবং মেঘের সৃষ্টি করে। এই জলকণা পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে পরিচরণ বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। বৈশিষ্ট্য:
পরিচলন বৃষ্টিপাত সাধারণত দুপুরের পর বা বিকেলের দিকে হয়, তাই একে 4 o'clock রেন বলে। মূলত কিউমুলোনিম্বাস মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে পরিচয়। এই বৃষ্টিপাত খুব কম সময় ধরে অল্প জায়গার মধ্যে হয়ে থাকে। বৃষ্টিপাতের পর আকাশ পরিষ্কার হয়ে যায়। সবচেয়ে কম পরিমাণ মেঘাচ্ছন্নতা থেকে সর্বাধিক পরিমাণ বৃষ্টিপাত এর অন্যতম বৈশিষ্ট্য। উদাহরণ: নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বিকেলবেলা পরিচলন বৃষ্টি হয়। ক্রান্তীয় অঞ্চলে মৌসুমী বায়ু প্রভাবিত দেশগুলিতে মৌসুমী বায়ু আসার আগে পরিচলন বৃষ্টি হয়। নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মকালের শুরুতে এই বৃষ্টি হয়ে থাকে। উৎক্ষেপ বৃষ্টিপাত। শৈল শব্দের অর্থ পর্বত এবং উৎক্ষেপের অর্থ উপরে ওঠা। সাধারণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। সৃষ্টির পরিবেশ: সমুদ্র নিকটবর্তী সুউচ্চ পর্বতের অবস্থান, সমকোণে প্রবল জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বত দ্বারা বাধা পেয়ে শৈলোৎক্ষেপ বৃষ্টির পরিবেশ সৃষ্টি করে। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। পদ্ধতি: সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু তার প্রবাহপথে আড়াআড়িভাবে অবস্থিত কোনো পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে উপরে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু প্রসারিত ও শীতল হতে থাকে এবং বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলগুলি পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হতে থাকে এবং পর্বতের যে ঢাল বেয়ে বায়ু উপরে উঠে এসেছে সেই প্রতিবার ঢালে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। পর্বত অতিক্রম করে এই বায়ু যখন বিপরীত ঢাল অর্থাৎ অনুবাদ ঢালে এসে পৌঁছায় তখন তাতে আর জলীয় বাষ্প থাকে না। তাছাড়া নিচের দিকে নামতে থাকায় বায়ু ক্রমশ উষ্ণ হতে থাকে, ফলে ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই ঢালে বৃষ্টি হয় না বললেই চলে। একে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। উদাহরণ: ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের প্রতিবার ঢালে অবস্থিত চেরাপুঞ্জির মৌসিনরামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধা পেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায়, কিন্তু শিলং বিপরীত পাশে থাকায় সেখানে বৃষ্টিপাত কম হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখাঘাট পর্বতের পশ্চিম ঢালে পেয়ে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়, কিন্তু ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে। ঘূর্ণ বৃষ্টি। ঘূর্ণবাতের ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটে তাকে ঘূর্ণ বৃষ্টিপাত বলে। সৃষ্টির শর্ত: বায়ুমণ্ডলে আর্দ্র উষ্ণ শুষ্ক শীতল বায়ুর সংঘাত বাতাসে ঘূর্ণন গতিবেগ ঘূর্ণ বৃষ্টিপাতের পরিবেশ তৈরি করে। পদ্ধতি: ঘূর্ণ বৃষ্টি মূলত দুইভাবে সৃষ্টি হয়, যথা ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি। ক্রান্তীয় অঞ্চলে স্বল্প পরিসর স্থানে হঠাৎ উষ্ণতা বেড়ে গেলে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। তখন চারদিকের উচ্চচাপ অঞ্চলের শীতল ও ভারী বাতাস ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে ছুটে আসে এবং উষ্ণ হয়ে কুণ্ডলাকারে ঘুরতে ঘুরতে উপরে ওঠে। এই ঊর্ধ্বগামী উষ্ণ আর্দ্র বায়ু শীতল ও ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি ঘটায়। এর নাম ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। উদাহরণ: 2013 সালে ঘূর্ণবাত ফাইলিনের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়েছে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। নাতিশীতোষ্ণ মণ্ডলের কোনো স্থানে নিম্নচাপ সৃষ্টি হলে মেরু অঞ্চল থেকে শীতল শুষ্ক এবং ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ আর্দ্র বায়ু ওই নিম্নচাপের দিকে ছুটে এসে এই দুই বায়ু পরস্পরের মুখোমুখি হলে তাদের মধ্যে আলোড়নের সৃষ্টি হয়। তখন উষ্ণ বায়ু হালকা হয়, ভারী শীতল বায়ু উপরে উঠে ধীরে ধীরে উঠে যায় এবং উষ্ণ বায়ুস্থিত জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টি নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি নামে পরিচিত। মূলত নিম্বস্ট্র্যাটাস ও অল্টোস্ট্র্যাটাস মেঘ থেকে ঝিরঝির করে বহুক্ষণ ধরে এই ঘূর্ণবৃষ্টি হয়। কারণ সাধারণত শীতকালে নাতিশীতোষ্ণ মণ্ডলের দেশগুলিতে এই বৃষ্টি দেখা যায়। 7-1 অথবা বলের সঙ্গে সম্পর্কযুক্ত আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। আয়ন বায়ু উত্তর গোলার্ধে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলে আয়ন বায়ু। বিস্তৃতি: আয়ন বায়ু উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যে প্রবাহিত হয়। আয়ন বায়ুর শ্রেণীবিভাগ: আয়ন বায়ু দুই প্রকার, যথা উত্তর পূর্ব আয়ন বায়ু উত্তর গোলার্ধে উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যাওয়ার সময় ফেরেলে সূত্রানুসারে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, তাই এই বায়ু প্রবাহের নাম উত্তর পূর্ব আয়ন বায়ু। পূর্ব আয়ন বায়ু: দক্ষিণ গোলার্ধে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলে সূত্রানুসারে একটু বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, তাই এই বায়ু প্রবাহের নাম দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট, আর ছবি সবসময় পেন্সিলে আঁকবে। বৈশিষ্ট্য: আয়ন বৈশিষ্ট্যগুলি হলো গতিবেগ: উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকা উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিবেগ একটু কম, অর্থাৎ ঘন্টায় 16 কিলোমিটার হয়। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় দক্ষিণ পূর্ব আয়ন বায়ু ঘন্টায় 22 থেকে 30 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। প্রভাব: পৃথিবীর বড় বড় উষ্ণ মরুভূমি সৃষ্টির ক্ষেত্রে আয়ন বায়ুর বিশেষ ভূমিকা আছে। আয়ন বায়ুর গতিপথে মহাদেশগুলোর পশ্চিম দিকে সাধারণত বৃষ্টিপাত হয় না, তাই আয়ন বায়ুর
গতিপথে মহাদেশগুলো পশ্চিমে উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে, যেমন কালাহারি, সাহারা, আটাকামা প্রভৃতি। অন্যদিকে আয়ন বায়ুর প্রভাবে মহাদেশগুলির পূর্ব অংশে বৃষ্টিপাত বেশি হয়। এই অঞ্চলগুলি কৃষিকাজে উন্নত হয়েছে। অপর নাম, আগেকার দিনে আয়ন বায়ু নির্দিষ্ট গতিপথে পালতোলা জাহাজে করে বাণিজ্য হতো, তাই এই বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। দুই মেরু প্রদেশ বা মেরুবৃত্ত অঞ্চলে দুটি নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে বায়ুচাপের সমতা রক্ষার জন্য। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু সারা বছর নিয়মিতভাবে সুমেরুবৃত্ত প্রদেশীয় ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে ছুটে যায়, ফলে পশ্চিমা বায়ুর প্রবাহের সৃষ্টি হয়। পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় এই বায়ুর নাম পশ্চিমা বায়ু। বায়ুর ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। 7.2 যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। হ্রদ অঞ্চল উত্তর আমেরিকার অন্যতম কৃষি উন্নত অঞ্চলের কারণগুলি হলো ভূমি, এখানকার বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি কৃষিকাজের পক্ষে উপযুক্ত, জলবায়ু, পরিমিত বৃষ্টিপাত ও উষ্ণতাযুক্ত নাতিশীতোষ্ণ আর্দ্র জলবায়ু, কম জব, ভুট্টা প্রভৃতি ফসল উৎপাদনের পক্ষে বিশেষ উপযোগী, মাটি, এখানকার উর্বর চার্ণজম মাটি কৃষিকাজের পক্ষে আদর্শ, জলসেচ, হ্রদগুলি থেকে কৃষির প্রয়োজনীয় জল জলসেচের মাধ্যমে সহজেই পাওয়া যায়। বর্ষাবর্ষণ, একই জমিতে বারবার একই ফসল চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করার ফলে একদিকে যেমন জমির উর্বরতা বজায় থাকে, তেমনি অপরদিকে উৎপাদনও বেশি হয়। আধুনিক কৃষি ব্যবস্থা, যন্ত্রপাতি ও রাসায়নিক সারের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, এমনকি মিশ্র কৃষি ও ফসল চাষ এবং পশুপালন ব্যাপক প্রচলন দেখা যায়। চাহিদা, জনবহুল অঞ্চল হওয়ায় হ্রদ অঞ্চলে কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা রয়েছে। তাছাড়া পশুখাদ্য হিসাবে ভুট্টার চাহিদা ব্যাপক। এছাড়াও প্রচুর সুলভ শ্রমিক ও সরকারি সাহায্য ও সহযোগিতার ফলে এই অঞ্চলটি কৃষির দিক থেকে উন্নত হয়েছে। তারপর 7.2 অথবা কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? কানাডীয় শিল্ড অঞ্চলে কানাডা নিউজ প্রিন্ট উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এই কাগজ শিল্প কেন্দ্রগুলি হলো ভ্যাঙ্কুভার, পাইন পয়েন্ট, অটোয়া, মন্ট্রিল, উইনিপেগ, টরন্টো, কুইবেক, বাকিংহাম প্রভৃতি। রাষ্ট্র ও কাগজ শিল্পে অভাবনীয় উন্নতির কারণগুলি হলো: 1. কাঁচামালের সুবিধা। উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত কানাডার মধ্যভাগের 50 থেকে 70 উত্তর অক্ষাংশ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এক সুবিশাল সরলবর্গীয় বনভূমি সৃষ্টি হয়েছে, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অরণ্যভূমি। প্রথম হচ্ছে ইউরেশিয়ার তৈগা। এই অরণ্যের নরম কাঠ কাগজ শিল্পের প্রধান কাঁচামাল। অরণ্যের তলদেশ পরিষ্কার থাকে, ফলে কাঠ সংগ্রহে বিশেষ সুবিধা হয় এবং একই প্রজাতির গাছ এক জায়গায় পাওয়া যায় বলে প্রয়োজন মতো কাঠ সংগ্রহ করা যায়। সুলভ পরিবহন। শীতকালে এই অঞ্চলে তুষারপাত হয়। শীতকালের শেষ দিকে বৃক্ষগুলির গুঁড়ি কেটে জমা বরফের ওপর ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে এই বরফ গলে গেলে গাছের গুঁড়িগুলিতে জলস্রোতে ভেসে এসে নদীর তীরে বড় বড় করাত কলগুলিতে পৌঁছায়। সেখানে গুঁড়িগুলোকে নির্দিষ্ট মাপ করে কাটা হয়। বরফ গলা গুঁড়িগুলিকে ভাসিয়ে করাত কলে আনার ফলে বহন ব্যয় খুব কম হয়। পর্যাপ্ত জলবিদ্যুৎ। শিল্ড অঞ্চলে খরস্রোতা নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তি কাগজ শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটায়। উন্নত প্রযুক্তি। এখানে কারখানাগুলিতে কাঠ চেরাই, কাগজ তৈরি প্রভৃতি কাজে অতি উন্নত প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। অন্যান্য কারণ, এছাড়া দক্ষ শ্রমিকের যোগান, প্রচুর মূলধন বিনিয়োগ, সরকারি সহযোগিতা প্রভৃতি কারণে এখানে কাগজ শিল্প উন্নতি লাভ করেছে। বলেছে নিম্নলিখিত বিষয়গুলি দক্ষিণ আমেরিকার রেখা মানচিত্রে চিহ্নিত করো। 1 বলেছে কলোরাডো নদী, 2 বলেছে পম্পাস তৃণভূমি, 3 বলেছে ব্রাজিলের উচ্চভূমি, 4 বলেছে পানামা খাল, আর 5 বলেছে ম্যাগেলান প্রণালী। এটা দেখো, এটা হচ্ছে কলোরাডো নদী, এটা হচ্ছে পম্পাস তৃণভূমি এই অঞ্চলটা, এইটা হচ্ছে ব্রাজিলের উচ্চভূমি এই অঞ্চলটা পুরোটা, এটা হচ্ছে ব্রাজিলের উচ্চভূমি, হচ্ছে পানামা খাল এই পোর্শনটা, আর এখানটা হচ্ছে ম্যাগেলান প্রণালী অবস্থিত। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর এইটা ছিল তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভের মডেল সেট 8-এর কোশ্চেন অ্যান্সার সলভেশান। তো তোমরা যদি বাকি মডেল কোশ্চেনগুলো সলভেশানের ভিডিও দেখতে চাও, অর্থাৎ 1 থেকে 7 দেখবে, আমাদের চ্যানেলে একটা প্লেলিস্ট করা আছে ক্লাস 8 জিওগ্রাফি বলে, সেখানে গিয়ে ভিজিট করলেও দেখতে পারো, অথবা এই ভিডিওর ডিসক্রিপশানে সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও তোমরা দেখতে পারো। ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশানের পিডিএফ
অন্যান্য সাজেশানের ফ্রি পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।